বিয়ের বাজারে আমার চাহিদা তরতর করে শূন্যের কোঠায় নেমে এলো। কারণ আমি ধর্ষিতা। 5 ফুট 4 ইঞ্চি উচ্চতার ছিপছিপে গড়নের উজ্জ্বল শ্যাম বর্ণের আমি অচিরেই সবার নজর কাড়তাম। তার উপরে আবার প্রকৌশলী হওয়ার হাতছানি। সব মিলিয়ে আত্মীয় স্বজন, এলাকার মানুষ, পাড়া প্রতিবেশী, তাদের আত্মীয় স্বজন, এমনকি আশেপাশে এলাকার অনেকেরই আকাঙ্ক্ষিত পাত্রী ছিলাম আমি। উচ্চপদস্থ কর্মকর্তা থেকে ব্যবসায়ী সবাই আমার রিজেক্ট লিস্টে ছিল, কারণ আমার ফোকাস তখন কেবলমাত্র পড়াশোনা আর ক্যারিয়ারে। তবে এখন আর কেউ হয়তো আমাকে বিয়ে করার কথা স্বপ্নেও ভাববে না। আমার বাড়ি গ্রামেই বলা চলে, তবে ঠিক অজপাড়াঘা নয়। শহরের অনেক সুবিধাই এখানে পৌঁছেছে। তবুও এখানে মেয়েদের 10ম শ্রেণী পেরোবার পরেই যখন বিয়ের জন্য উঠে পড়ে লাগে, সেখানে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়া আমাকে বিয়ের জন্য ঘিরে ধরাটাই স্বাভাবিক। হতেও তাই, দেখা যেত ইন্টারমিডিয়েট পেরোতে পারিনি এমন কেউ বিয়ের প্রপোজ দিত। প্রচণ্ড রেগে আমি যখন হইচই করতাম, মা বলতেন, মেয়ে যখন হয়েছিস আর বিয়ের বয়স যখন হয়েছে, যে নিতে পারবে সেও আসবে, যে নিতে পারবে না সেও আসবে, এত রাগ করার কিছুই হয়নি। আমি ঝিনুক, বাবা একজন সরকারি ব্যাংক কর্মকর্তা। আমরা দুই বোন, আমি বড় আর ঝুমুর আমার 2 বছরের ছোট। বেশ সুখেই ছিলাম আমরা। বাবা উচ্চশিক্ষিত বলেই আমাকে নিয়ে স্বপ্নটাও বেশ উঁচু দরে দেখেছিলেন। গ্রামে বাস করলেও বাবা আমাদের অন্যভাবে গড়ে তুলেছেন। স্বপ্ন দেখিয়েছেন উন্নত জীবনের, শিখিয়েছেন নৈতিকতা। আমরা দুই বোনই পড়াশোনায় বরাবর বেশ ভালো। কলেজের গণ্ডি পেরিয়ে স্বপ্ন পূরণের জন্য আমাকে নিজের বিভাগ ছেড়ে পাড়ি জমাতে হলো অন্য বিভাগে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি বলে বাবা খুব খুশি, সাথে গর্বিতও। এদিকে বাড়িতে বিয়ের জন্য একের পর এক প্রস্তাব এসেই যাচ্ছে। বাবা আর আমি নাকচ করছি সব, কারণ এখন মূল টার্গেট ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করা। স্বপ্নের এত কাছে এসে আমার ফোকাস নষ্ট করতে চাচ্ছিলেন না বাবাও। বিয়ে হলে পড়াশোনায় একটা সুদূর প্রসারী প্রভাব পড়বে, তাই আপাতত বিয়েতে মত নেই বাবারও। এতে আমারও কিছুটা লাভ হলো। আমার জীবনে ততদিনে একজন স্পেশাল মানুষের আগমন ঘটেছে। আমার এক ব্যাচ সিনিয়র একজনের সাথে রিলেশন হয়ে যায় আমার। তাই বিয়ে যত পিছুনো যায় আমার জন্য ততই মঙ্গল। কিন্তু আমার মা আমাদের এই সিদ্ধান্তে ঘোর বিরুদ্ধাচরণ করে আসছেন। ভালো ছেলে পাওয়া গেলে বিয়ে দিয়ে দেওয়ার পক্ষে সে। বাবা বলতেন, বিয়ে তো দেবই, আজ না হোক কাল, তবে মেয়েকে স্বাবলম্বী না করে নয়। বাবা আধুনিক শিক্ষায় শিক্ষিত করলেও আমাদের উচ্ছন্নে যেতে দেননি। যথেষ্ট শালীনতার মধ্যেই থাকতাম আমরা। কিন্তু একটা ঘটনা সব এলোমেলো করে দিয়েছে। ঈদ উপলক্ষে ছুটি পড়ায় বাড়ির দিকে আসছিলাম সেদিন। ছুটি আরও 2-1 দিন আগেই শুরু হয়েছে। কিছু প্রজেক্টের খসড়া বিভাগীয় প্রধানকে জমা দিতে হবে ঈদের পরপরই। তাই প্রজেক্টটা শেষ করে আসতে হলো বলে ঈদের আগের দিন রওনা হতে হলো আমাকে, তাও আবার দুপুরের পর। গ্রামে যখন পৌঁছালাম তখন সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে। ফোনের চার্জ গাড়িতেই শেষ হয়ে গেছে বলে বাবাকে কল করে বাজার থেকে আমাকে এগিয়ে নিতে বলতে পারিনি। বাজারে নেমে বাড়ির পথে হাঁটা ধরলাম। আমি এই গ্রামেরই মেয়ে, পথঘাট মানুষজন সবই চেনা। ভয় বা শঙ্কা কিছুই কাজ করেনি আমার মধ্যে। আমি ঘূর্ণাক্ষরেও ভাবতে পারিনি কি ভয়ঙ্কর ঘটনা অপেক্ষা করছে আমার জন্য। বাজার থেকে আমার বাড়ি খুব বেশি দূরে না। মাটির রাস্তা বাজার থেকে বাড়ি অবধি চলে গেছে। সেই পথ ধরে হাঁটছিলাম। পেছনে কারো পায়ের শব্দ পেয়ে ঘুরে তাকাতেও কেউ আচমকা আমার মুখ চেপে ধরে, চোখও বেঁধে ফেলে। লোক সংখ্যায় 2-3 জন অনুমান করলাম। রাস্তা থেকে আমাকে ওরা কোথাও একটা নিয়ে যাচ্ছে। সর্বাত্মক চেষ্টা করেও পেরে উঠলাম না ওদের সাথে। কোথায় নিয়ে যাওয়া হলো বুঝতে পারিনি। মানুষ টুপি নর পিশাচ হামলে পড়লো আমার উপরে। আমার হিজাবটা দিয়ে হাত বেঁধে রাখা হলো। আমার কিছুই করার ছিল না। সংখ্যায় বেশি হলেও আমার উপর একজনই অত্যাচার করেছিল। নারকীয় অত্যাচার। কাদা ছাড়া সেই মুহূর্তে আমার আর কিছুই করার ছিল না। জানোয়ারটা আমার মুখে গুজে রাখা রুমালটা সরিয়ে দিয়ে চলে যায়। কতক্ষণ সেখানে পড়েছিলাম জানি না। আমার গোঙানির শব্দে পাশ দিয়ে যাওয়া লোকজন এগিয়ে আসে, বাবাকে খবর দেয়। আমার দেরি হচ্ছে বলে বাবাও বের হয়েছিলেন। পথে মধ্যেই আমার খোঁজ পেয়ে ছুটে এলেন। সেখান থেকে আমাকে বাড়িতে নেওয়া হলো। তবে আমার শরীরে কোনো ক্ষতি হয়নি, ক্ষত হয়েছে মনে। পুরো গ্রামে এই ঘটনায় কানাঘুষা, জয়নাল সাহেবের মেয়ে ধর্ষিতা। রাতারাতি আমার পজিশন পাল্টে গেল। আমার এত বড় সর্বনাশ যে বা যারা করেছেন, বাবা তাদের ছাড়বেন না বলে হম্বিতম্বি করছেন। হিতৌষীদের বুদ্ধি এলো, এত মান সম্মান যতটুকু আছে সেটাও যাবে। বাবা কারো কথা কানে তুলছেন না, তিনি এর শেষ দেখে ছাড়বেন। এরই মধ্যে বাড়িতে একটা উড়ো চিঠি এলো।
কে যেন দরজায় নক করে চিঠিটা রেখে চলে গেছে। বেশি বাড়াবাড়ি করবেন না স্যার, মামলা করবেন শুনলাম। তো কার বিরুদ্ধে করবেন? জানেন এসবের পেছনে কে আছে? বড় মেয়ের বিচার চাইতে গিয়ে ছোট মেয়ের সর্বনাশ ডেকে আনতে না চাইলে এসব মামলা করার কথা ঝেড়ে ফেলুন। আপনার বড় মেয়ের সাথে যা হয়েছে ছোট মেয়ের সাথে একই ঘটনা ঘটলে সমাজে মুখ দেখাতে পারবেন? একটু ভেবে দেখবেন। মা এবার তেলে বেগুনে জ্বলে উঠল। হলো তো এবার 16 কলা পূর্ণ হলো বাবা মেয়ের, এবার ছোট জনের জীবনে নষ্ট করার পথে। ধন্য তোমরা, জীবনে এত বড় ঝড় উঠবে কখনো ভাবিনি। প্রতিনিয়ত কথার আঘাতে ঝাঁঝরা হয়ে যাচ্ছি আমি আর বাবা। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী থেকে শুরু করে সবাই সান্ত্বনা দেওয়ার ছলে কাটা ঘায়ে নুনে ছিটা দিতে ব্যস্ত। সব অপরাধ যেন আমাদের। আরও আগে বিয়ে দিয়ে দিলে আজ এমন দিন দেখতে হতো না। মেয়েকে ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন দেখে বাবা যেন মস্ত বড় অন্যায় করে ফেলেছেন। বাবার পরিচিত একজন পুলিশ অফিসার আছে, তার মাধ্যমেই বাবা রাগঢাক করে মামলা করেছেন। এর শেষ সে দেখবেই। পুলিশও গোপনে অনুসন্ধান করছে। আমার এই দুর্ঘটনার কথা ভার্সিটিতেও পৌঁছে গেছে। পাশের এলাকার এক ছেলে পড়ে আমাদের ভার্সিটিতে, আমারই ব্যাচমেট। তার সুবাদেই খবর ওখানেও পৌঁছে গেল। তবে সেখানে বেশি সুবিধা করতে পারিনি খবরটা। আমার ফ্রেন্ড আর টিচাররা খবরটাকে থামিয়েছেন অল্পতেই। আমাকে ভাইরাল করতে দেননি তারা, আমাকে বেশ মোটিভেট করে আসছেন। আমাকে থেমে গেলে চলবে না, সামনে আমার জন্য আরও অনেকটা পথ বাকি রয়ে গেছে। স্বপ্ন ছুঁতে হবে আমাকে, ভেঙে পড়লে চলবে না। আমার ভেতরটা ভেঙে দুমড়ে মুচড়ে গেছে। আমার ভালোবাসার মানুষটাও মুখ ফিরিয়ে নিয়েছে। কি অদ্ভুত, এই মানুষটা কত মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকতো আমার দিকে। সেই ঘটনার পর সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। রুম অন্ধকার করে কেঁদেই চলেছি অনবরত। রাফির কল পেয়ে মনে হলো আশার আলো পেয়েছি। ঝিনুক, যা শুনলাম তা কি সত্যি? কল রিসিভ করে এমন কথা আশা করিনি আমি। হ্যাঁ সত্যি। ও পাশের নীরবতা ভেদ করে রাফির দীর্ঘ নিঃশ্বাস আমি ঠিকই শুনতে পাচ্ছি। কিছু বলছো না যে? আসলে ঝিনুক, আমার পরিবার কেমন তা তো তুমি জানো। ওরা কত পজিটিভ, বোঝোই তো। কি বলতে চাচ্ছ রাফি? আমাদের সম্পর্কটা থাকবে না, এটাই তো? আমার পরিবার মানবে না ঝিনুক, ভুল বোঝো না। না, ভুল বুঝিনি। ভালো থেকো। কল কেটে ফোনটা বিছানায় রেখে জানালার পাশে দাঁড়ালাম। রাফির সাথে পরিচয়টা হুট করে হয়েছিল। হিজাব পরে যেতাম বলে আমার ডিপার্টমেন্ট ছাড়া অন্য কেউ তেমন চিনত না আমায়। বসন্ত বরণ অনুষ্ঠানে ফ্রেন্ডসদের জোড়াজুড়িতে শাড়ি পরতে হলো। খোপায় ফুল গুজে বসন্তকে বরণ করার উৎসবে অংশগ্রহণ। আপনাকে খোলা চুলে আরও বেশি সুন্দর লাগতো। কথাটা শুনে পেছন ঘুরে দেখলাম বেশ সুদর্শন আর পরিপাটি একজন ছেলে কথাটা বলছে। চিনতে পারিনি বলে সামনে তাকাতে সে আবার বলল, সত্যি বলছি, চুলগুলো খুলে দিলে আপনার সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যাবে। আমি কোনো উত্তর না দিয়ে সেখান থেকে কেটে পড়ি। ফ্রেন্ডসদের কাছ থেকে জানলাম আমাদের এক ব্যাচ সিনিয়র উনি, নাম রাফি। এদিকে রাফিও আমার পরিচয় জেনে নিয়েছে ততক্ষণে। পুরো অনুষ্ঠান জুড়ে রাফির সাথে অনেকবার চোখাচোখি হয়েছে। সে এক দৃষ্টে তাকিয়েছিল আমার দিকে। আমি ভীষণ অস্বস্তিকর অবস্থায় পড়ে গেলাম। আমার দিকে কেউ তাকিয়ে থাকলে আমার খুব হেজিটেট হয়। পরের দিন ক্লাস ছিল। ক্লাস শেষ করে বের হয়ে ফ্রেন্ডসদের সাথে কথা বলছিলাম। কারো প্রশংসা করলে তাকে ধন্যবাদ দিতে হয়, এই ফর্মালিটিটুকু তোমার থেকে আশা করেছিলাম। কথাটা বলে রাফি পাশে এসে দাঁড়ালো। অপরিচিত কারোর সাথে ফর্মালিটি দেখাতে আমি অভ্যস্ত না। এখন তো আর অপরিচিত নয়, নিশ্চয়ই আমার পরিচয় জেনেছো তুমি। এখন তো ফর্মালিটি দেখাতেই পারো। ওকে ধন্যবাদ। কেমন যেন প্রাণহীন হলো। আচ্ছা যাই হোক, তুমি আসলেই অনেক সুন্দর। ফ্রেন্ডসদের সামনে এমন কথায় কিছুটা লজ্জিত হলাম। ওরা যে মুখ টিপে হাসছে তা দেখতেই পাচ্ছি। রাফি এমনই ছিল, প্রপোজালও সবার সামনেই দিয়েছিল। কিভাবে যেন আমিও দুর্বল হয়ে গেলাম ওর প্রতি। আমাদের রিলেশনের কথা মোটামুটি কম বেশি সবাই জানতো ভার্সিটির। রাফি আমার পাশে বসে অপলক তাকিয়ে থাকতো। আমি কথা বলতাম আর সে চুপচাপ শুনে যেত। হঠাৎ ওর দিকে চোখ পড়লে দেখতাম ওর চোখ জুড়ে মুগ্ধতা খেলা করছে। মাঝে মধ্যেই বলে উঠত, আল্লাহ তোমার মধ্যে এত মায়া কিভাবে দিল? কেউ এত মায়াবী কিভাবে হতে পারে? আর সেই রাফি এখন পরিবারের দোহাই দিয়ে আমার থেকে মুক্তি চাইছে। আহারে জীবন! মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছি ততদিনে। চারিদিকে এত কথার আঘাত, সব অপরাধ সবাই আমার ঘাড়ে চাপাতেই সবাই ব্যস্ত। আমার হিতৈষীরা কষ্ট পেলেও আমার হেটার্সটা সুযোগ পেয়ে বসে। আত্মীয় থেকে শুরু করে পাড়া প্রতিবেশীরা অনেকেই ইনিয়ে বিনিয়ে কথায় খোঁচার দগদগে ঘা করে দিয়েছে ভেতরটায়। এই জীবন থেকে খুব করে মুক্তি চাচ্ছি আমি।
সেই ঘটনায় আমার তো কোনো দোষ ছিল না। কথাটা কাউকেই বলতে পারিনি আমি। গোসল শেষে কাপড় বাইরে মেলতে এসে শুনলাম আমার ছোট চাচি তার মেয়েকে শাসাচ্ছে। এত পড়ালেখার দরকার নেই, পড়ালেখা করে মেম সাহেব হতে গিয়ে ইজ্জত খোয়ানোর কোনো দরকার নেই। ঘরে কাজকর্ম শেখ, ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেব। চাচি যে কথাগুলো আমাকেই শোনাচ্ছিলেন তা আমি বেশ বুঝতে পেরেছি। দীর্ঘশ্বাস ছাড়া আমার আর কিছুই নেই বলার। রুমে এসে দরজা লক করতেই মা দরজায় কড়া নাড়া শুরু করলেন। কি হয়েছে মা, দরজা বন্ধ করেছিস কেন? দরজা বন্ধ করবি না একদম। ভয় পেও না মা, আমি কিচ্ছু করব না। এই অভিশপ্ত জীবন থেকে এত সহজে মুক্তি নেই আমার। দরজা বন্ধ করার দরকার নেই। আমরা বিপদে পড়েছি, এখন মানুষ কথা বলবেই। ভাত বেড়েছি, খেতে আয়। দুদিন পর একজন বেশ দয়া দেখিয়ে আমাকে বিয়ে করার জন্য বাড়িতে প্রস্তাব দেয়। বিপত্নিক 50 ঊর্ধ্ব একজন বিয়ে করতে রাজি হয়েছে আমাকে। এই সুখবর নিয়ে আসে এক ঘটক। মা দেখলাম কিছুই বলল না, নীরবে শুনে যাচ্ছেন লোকটার কথা। মা, তুমি ওনাকে চলে যেতে বলো, আর কখনো এমন কোনো প্রস্তাব নিয়ে সে যেন এখানে না আসে। আমার এত খারাপ দিন এখনও আসেনি, ওনাকে যেতে বলো। তুই ঘরে যা, আমি তো কথা বলছি। তুমি কি বলছো তা তো আমি দেখতেই পাচ্ছি। আর আপনি এখনও বসে আছেন কেন? যেতে বলা হয়েছে তো আপনাকে। মাইয়া মানুষের এত দেমাক ভালো না। এই দেমাকের জন্যই তো সর্বনাশ হয়েছেই, সামনে আরও হবে। কি হবে সেটা আমি বুঝে নেব, আপনি আসুন। লোকটা বিড়বিড় করে কি যেন বলে চলে গেল। এত কিছুর পরেও তোদের শান্তি হয়নি? এত কথা কে বলতে বলেছে তোকে? কেউ বিয়ে করতে রাজি হবে তোকে? তাহলে কি তুমি ওই বুড়ো লোককে বিয়ে করতে বলছো নাকি? আমার কথা এই বাড়িতে কেউ শোনে কখনো? আমার কথা শুনলে এই দুর্দিন দেখতে হতো না। সবাই তো বেশি বুঝিস। এখন তোর জন্য ছোট মেয়েটার জীবনও নষ্ট হয়ে যাবে। এরপরেও তোর হুঁশ হলো না? উঠতে বসতে এত লোকের এত রকম কথা শুনতে আর ভালো লাগে না। একদিন তোমাদের সব কিছু থেকে মুক্তি দিয়ে চলে যাব মা। তখন আর কেউ কিচ্ছু বলবে না, তখন খুশি হবে তো? হ্যাঁ, তুই তো আমার শত্রু, খুশি হব না? অনেক খুশি হব। আমি আর কথা না বাড়িয়ে রুমে চলে এলাম। আসলে আমার সময় এত খারাপ হয়ে গেল, বুক ফেটে কান্না আসছে আমার। আমি তো কোনো অন্যায় করিনি, তবুও আমাকে কেন এত লাঞ্ছনা সহ্য করতে হবে? সারাদিন আর রুম থেকে বের হইনি, কিছু খাওয়াও হয়নি। কান্না করে কখন যে ঘুমিয়ে গেছি জানি না। বাবার ডাকে ঘুম ভাঙল। প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে তখন। সারাদিন কিছু না খেয়ে শুয়ে আছিস, এমন করলে চলবে? বাবার কথায় চোখটা আবারও ভিজে উঠল। মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিলাম। মন খারাপ করিস না মা, আমাদের এই দুঃসময়ে সব সময় তো আর থাকবে না। একদিন ঠিকই রোদ্দুরের দেখা পাবো আমরা। আর তোর মায়ের কথায় কিছু মনে করিস না মা, মাগুলো এমনই হয়। খুব বেশি ভালোবাসে বলেই কষ্টটাও বেশি পায়। ছেলে মেয়েদের কথা শুনিয়ে শান্তি খোঁজে। তোকে কথা শুনিয়ে নিজেই এখন পড়ে পড়ে কাঁদছে। আমি মায়ের কথায় কিছু মনে করিনি বাবা, আমার সাথেই কেন এমন হলো? জানো বাবা, এই কদিনে একটা ব্যাপার বুঝেছি। এত সংগ্রাম করে বেঁচে থাকতে যতটা সাহস লাগে, মরে যেতে তার চেয়ে অনেক বেশি সাহস লাগে। আমার অত সাহস নেই বাবা। তুই এসব কেন ভাবছিস? তুই তো কোনো ভুল করিসনি মা। তুই কেন শাস্তি পাবি? যারা অন্যায় করেছে দেখবি আজ না হয় কাল তারা ঠিকই শাস্তি পাবে। তুই নিজের কোনো ক্ষতি করার কথা একদম ভাববি না। ওরা তো বেশ আছে বাবা, অথচ আমি প্রতিনিয়ত মরে যাচ্ছি। আমার জীবনটা কালো মেঘে ছেয়ে গেছে। এই মেঘ কেটে রোদের দেখা আমি কখনোই পাবো না। অবশ্যই পাবি মা, দেখে নিস, খুব শীঘ্রই পাবি। চল তো এখন আমার সাথে, চল তো, খেয়ে নিবি। তোর মাও সারাদিন না খেয়ে আছে, আমার ভালো লাগছে না বাবা। তুই না খেলে তোর মাও খাবে না। আমার জন্য হলেও তোকে ঘুরে দাঁড়াতে হবে মা। এভাবে ভেঙে পড়লে চলবে না। তোকে তো আমি এভাবে তৈরি করিনি যে এত অল্পতেই তুই থেমে যাবি। তোকে লড়তে হবে, ঘুরে দাঁড়াতে হবে। হেরে গেলে চলবে না। চল ওঠ দেখি, আমরা আজকে একসাথে খাবো। অগত্যা আমাকে উঠতেই হলো, আমাকে ওদের জন্যই বাঁচতে হবে। আমি যদি নিজেকে শেষ করে দেই তাহলে এই বাড়ি থেকে শুধু আমার নয়, আরও দুটো লাশ বের হবে। আমার কিছু হলে আমার বাবা মাও মরে যাবে। আচ্ছা, বাবার কথা সত্যি করে আমার জীবনে কি আসলেই আবারও রোদ্দুর ফিরে আসবে? তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সকলের জীবন হাসি খুশিতে ভরে থাক। নমস্কার বন্ধুরা, খুব ভালো থেকো।